দালালদের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। কে দেবে আশা, কে দেবে ভরসা? তো কেউই আশা দেয় না, ভরসাও দেয় না। সবাই খালি বাম্বুই দেয় দালাল করে। তো চলেন আমরাও কিছু বাম্বু দিই। আর আমগো হাসি দেখলে তো হেগো পিত্ত জ্বলে। এই যে দেন কি সুন্দর হাসি দিতেছি এখন। এই হাসি দেখেও কিন্তু এই যে আপনাদের পিত্ত জ্বলতেছে অনেকের। তো যাই হোক, আপনাদের পিত্ত জ্বলুক, তাই বলে আমরা তো আর হাসি বন্ধ রাখতে পারি না, আমাদের কাজও তো বন্ধ রাখতে পারি না, কি বলেন? তো যাক, তো কি অবস্থা আপনাকে? শরীরটা ভালা, মনটা ভালা? কালকে সুসংবাদ পাইছেন? আপনারা ভাবতে পারেন যে আমি খুশি, আসলে বিষয়টা এরকম না। মানে অতিরিক্ত বিরক্ত হইতে হইতে মানুষ হাসে। তো আপনাকেও খাসলত বা আচার আচরণ এগুলো দেখে বিরক্ত হইতে হইতে আমগো হাসি আহে আর কি। আইনকে আইনের মতো চলতে দেওয়া উচিত এবং আইন নিয়ে বেশি কসলা কসলি না করাটাই উচিত। এই যে আপনারা গত 10-15 দিন ধরে মেলা ক্যাম্পেইন চালাইলেন, 11 তারিখ হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, লেকিন কুছ নেহি কারেঙ্গা। আমরা তো অনেক কিছুই কইছিলাম, অনেকে তো আমগরে গাইলাইছেন, অনেকে তো আমগরে মনে করছেন আমরা নেগেটিভ কথা কই। কিন্তু এখন দেখেন তো, ওই আপনারা তো আমগো কথা শুনলেন না, আপনারা শুনলেন ভুট্টো সাহেবের কথা। নির্বাচন নিয়ে কি সমস্যা হলো কিছু বলেন। কাতার থেকে জনাব নাসিরুদ্দিন লিখেছেন, মাল্টিপারপাসের নির্বাচন নিয়ে টেনশনের কিছু নাই, দালাল গোষ্ঠী এটা নিয়ে একটু জটিলতা সৃষ্টির চেষ্টা করেছে। দেখেন, আমাদের তলবি সভা হওয়ার পরে এই কার্যক্রম যেন না আগায়, 2000 লিমিটেডের কার্যক্রম না যেন আগায়, সেই জন্য তারা কি অনেক ঝামেলা করছিল না? করছে, কিন্তু ঝামেলা হয়েছে, জাস্ট একটু ডিলে হয়েছে, কিন্তু কাজটা তো হয়েছে। তো সেমভাবে মাল্টিপারপাসের ক্ষেত্রেও হয়তোবা একটু ডিলে করতে পারতেছে তারা, এই বা কাজ হবে। জনাব নাসিরুদ্দিন, আপনি টেনশন নিয়েন না। এনিওয়ে, যে কথা বলতেছিলাম, যে আইনকে আইনের মতো চলতে না দিয়া এই বেশি কসলা কসলি করছেন দেখেই কিন্তু আসলে জটিলতা আরও বাড়ছে। কালকে আমি দেখলাম আদালত পাড়ারে আপনারা মাছের বাজার বানাই ফেলছেন। মানে একটা হাস্যরসে পরিণত করছেন সব কিছু। দেখলাম ছবি তুলতে বা ভিডিও করতে বা এই যে প্রোগ্রাম করতে যে একজন আরেকজনের কান্দে উঠে যাইতেছেন, একজন আরেকজনের ধাক্কায়, মানে কে কার আগে ধাক্কায় ক্যামেরার সামনে দাঁড়াইতে পারেন, কে কারে নিজের চেহারাটা দেখাইতে পারেন, এগুলো নিয়ে ধাক্কাধাক্কি, এই যে এগুলো আসলে খুবই চাইল্ডিশ অ্যাটিটিউড। এবং আদালত পাড়ায় এসব কইরা আপনারা তো আসলে প্রতিষ্ঠানের ইমেজটা বরং আরও ডাউন করতেছেন, মানে মাছের বাজার বানাই ফেলাইছেন ডেস্টিনিরে। যাই হোক, আপনারা তো আবার মনে কষ্ট নেন কিছু কইলে। এইসব কইরা আপনারা বরং প্রতিষ্ঠানের এবং যারা আসামি পক্ষে আছেন, জেলে আছে, হেগরে বরং আরও বিপদে ফালাইছেন। কেমনে ফালাইছেন এটা তো বোঝেন নাই এখনো। বেকুবরা আর বুঝবো কি? বেকুবরা তো আর বোঝে না কিছু। বুঝবেন, সামনে বুঝবেন। 28 তারিখের যেই ডেট পড়ছে, আপনারা তো 11 তারিখ নিয়ে লাফাইছিলেন। কইছিলাম যে 11 তারিখে আসলে কিছু হইব না, বড় জোর 11 তারিখে একটা ডেট দিব রায়ের। 28 তারিখ হয়েছে, ভালো কথা। এখন 28 তারিখে যে ইতিবাচক কিছু হবে এটা আসলে মনে হয় না। যাই হোক, বাকিটা সময়ই বলে দিবে। আর এমনও তো হইতে পারে 28 তারিখে ধরেন আপনার, অনেক সময় এরকম হয় না, অনেক রায় পিছায় না, রায়ের ডেট পিছায়। তো যদি আরও পিছায় বা আরও যদি সময় ক্ষেপণ হয়। তো যাই হোক, এবার আগামী 28 তারিখ পর্যন্ত আপনারা মুখে ললিপপ দিয়ে বসে থাকেন আর আমরা কাজ করতে থাকি। যেহেতু আমরা তো মামলা চলুক মামলার মতো এবং ব্যবসা চলুক ব্যবসার মতো, আমরা যেহেতু এই রীতিতে বিশ্বাসী, তাহলে আমরা কাম করি। আর আপনারা যেহেতু মামলা নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত কিছু করবেন না, তো কিছু একটা তো করতে হইব। মুখে ললিপপ দিয়া আগামী 28 তারিখ পর্যন্ত বইয়া থাকেন আর আমরা কাজ করতে থাকি। তো
এবার আসি ডিন ভেরিফিকেশন রিলেটেড আলোচনায়। দেখেন, যে কোনো মহৎ কাজ বাস্তবায়নের ক্ষেত্রে একটা ডিভাইন স্পিরিট লাগে, একটা মানে ঐশ্বরিক একটা চেতনা লাগে। আপনি দেখেন, আপনার নবী মোহাম্মদ মক্কা জয় করছেন একটা ডিভাইন স্পিরিট দিয়া। আপনি এই যে ইতিহাসের পাতায় যারা স্থান করে নিছে, সক্রেটিসের কথা বলেন, অ্যারিস্টটলের কথা বলেন, প্লেটোর কথা বলেন, বা আমাদের বিভিন্ন ধর্মীয় যে গুরু তাদের কথা বলেন, ডিভাইন স্পিরিট দিয়া তারা তাদের ইতিহাসে জায়গা করে নিছেন। তো যে কোনো মহৎ কাজ বাস্তবায়নের ক্ষেত্রে একটা ডিভাইন স্পিরিট লাগে। আর লাগে কি? বিশ্বাসের আগুন। যেই আগুন দিয়া সকল অসম্ভবকে জ্বালায়া পোড়ায়া ছারখার কইরা সব কিছুকে সম্ভবে রূপান্তরিত করতে পারে যেই জিনিসটা, সেটা হলো বিশ্বাসের আগুন। তো এই দুইটা জিনিস একত্রিত হলে কেবল একটা মহৎ কাজ বাস্তবায়িত হয়। তো যেটা বললাম যে এই যে 1 লাখ ডিন ভেরিফিকেশনের একটা প্রজেক্ট নিয়ে বর্তমান আমরা কাজ করছি, এটা কিন্তু একটা মহৎ কাজ। আর এই যেহেতু এটা মহৎ কাজ, সেহেতু এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের একটা ডিভাইন স্পিরিট দরকার, আর আমাদের একটা বিশ্বাসের আগুন দরকার। তো ডিভাইন স্পিরিটটা কি হইতে পারে? যে 45 লাখ পিপলের মানে কর্মসংস্থান রিকভারের ক্ষেত্রে আপনি একটা ঐতিহাসিক দলিলের সাক্ষী হতে যাচ্ছেন, আপনি একটা ইতিহাসের অংশ হতে যাচ্ছেন। যেমন ধরেন, ডেস্টিনির ইতিহাস বলতে গেলে আপনার নাম নিতে হবে, এইরকম একটা সুযোগ যদি আপনি পান, এটা একটা ডিভাইন স্পিরিট না? তো এটা হতে পারে সেই ডিভাইন স্পিরিট। দ্বিতীয়ত, এই যে 45 লাখ পিপল এবং 45 লাখ পিপলের কার্যক্রম যেগুলো আছে, সেগুলোকে একটা সফলতা দান করার ক্ষেত্রে বিশ্বাসের যে আগুন, সেটা অলরেডি আমাদের ভেতরে অলরেডি আছে, আমরা যারা নেটওয়ার্কার। তো এই দুইটা বিষয়কে একত্রিত করে আমাদের কিন্তু কাজে নেমে যেতে হবে 1 লাখ ডিন ভেরিফিকেশনের। তো এখন দেখেন, মোটিভেশন দিয়ে বড় জোর 4-5 হাজার ডিন ভেরিফিকেশন করা যাবে, কিন্তু 1 লাখ ডিন ভেরিফিকেশন করতে গেলে কিন্তু শুধু মোটিভেশনেই চলবে না, সাথে যুগোপযোগী কর্মপরিকল্পনাও কি দরকার, যুগোপযোগী। যেমন আমি যদি বলি যে লেভেল 1 করতে আপনার খুব একটা বেশি ট্রেনিংয়ের প্রয়োজন হয় না, মোটিভেশন দিয়ে লেভেল 1 করে ফেলা যায়। ধরেন একদিকে আপনার এক বন্ধু, একদিকে আপনার বাবা মা বা আত্মীয় স্বজন কারো জয়েন করাই দিলেন, লেভেল 1 হয়ে গেল। লেভেল 1 করতে কিন্তু মোটিভেশনই যথেষ্ট, বা মোটিভেশন দিয়ে বড় জোর আপনি হয়তো বা সাইকেল করতে পারবেন। কিন্তু পিএইচডি বা এক্সিকিউটিভ বা ডায়মন্ড হতে গেলে আপনাকে কিন্তু শুধু মোটিভেশনই যথেষ্ট নয়, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও দরকার। আর কি দরকার? দরকার কনসিস্টেন্সি এবং পারসিস্টেন্সি। আপনাকে একটা কাজ ধারাবাহিক প্রসেসে করে যেতে হবে। যেমন দেখেন, নতুন ডেস্টিনিতে জয়েন করার পরে অনেকের ভিতরে এই মোটিভেশন আইসা পড়ে, ও এই তো আগামী 2 বছরে ডায়মন্ড হয়ে দেখাই দিমু। কিন্তু যখন দুই একটা লেভেল করে যখন একজনে লিখছেন, যদি আল্লাহ না করুক রফিকুল আমিন স্যার মুক্তি না পান, তাহলে ডিন কেন, ডেস্টিনির নামটাও মুখে আনবো না। আপনি ডেস্টিনির নাম মুখে আইনেন না, আপনি মুখে ডেস্টিনির নাম আনলে না আনলে, আপনি ডিন ভেরিফিকেশন করলে না করলে, আমাদের বাল ছেড়া গেল। যাই হোক, বিজয় নিশান ফেক আইডি না দিয়া মূল আইডি দিয়া, হিম্মত থাকলে, কলিজা থাকলে, বিচির জোর থাকলে মূল আইডি দিয়া খেলতে আসেন। আমরা তো মূল আইডি দিয়ে খেলি মিয়া। যাই হোক, এই বেকুবগুলার কমেন্ট দেখলে মেজাজ টেজাজ খারাপ হয় আর কি। যাই হোক, যেটা বলতেছিলাম, তো দেখেন, আপনি মোটিভেশন দিয়ে যে জিনিসটা করতে পারবেন, লেভেল করতে পারবেন বা সাইকেল করতে পারবেন, কিন্তু এক্সিকিউটিভ পিএইচডি বা ডায়মন্ড হতে গেলে আপনাকে কিন্তু সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে আগাইতে হবে, আর লাগবে কনসিস্টেন্সি এবং পারসিস্টেন্সি। একটা কাজ করে যেতে হবে। যে জিনিসটা বলছিলাম যে প্রথম জয়েন করার পরে অনেকেই মোটিভেশনে মনে করে এই তো ডায়মন্ড হয়ে যাবে, কিন্তু দুই একটা লেভেল বা সাইকেল করার পরে যখন দেখে বাপরে বাপ ডায়মন্ড হওয়া কী কষ্ট, এরপরে কিন্তু হেয়ার কামটাম করতে এতটা আগ্রহ পায় না। এরপরে ধীরে ধীরে ট্রেনিং করতে হয়, ধারাবাহিক কাজ করতে হয়, হতাশা আসে, আবার ট্রেনিং করতে হয়, হতাশা আসে, আবার ট্রেনিং করতে, এভাবে কাজ করে ধারাবাহিকভাবে একটা পর্যায়ে এসে পিএইচডি ডায়মন্ড হইতে হয়। তো 1 লাখ ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে প্রথমেই কিন্তু আমরা মোটিভেশন নিয়ে অনেকে কিন্তু অনেক কথা কিন্তু বইলা শুরু করে দিছিলেন, কিন্তু দেখেন 1 লাখ ডিন ভেরিফিকেশন তো আপনি মোটিভেশন দিয়ে করতে পারবেন না। এটার জন্য যুগোপযোগী কর্মপরিকল্পনা, সুনির্দিষ্ট প্রস্তাবনা এবং প্ল্যান ওয়াইজ আগাইতে হবে উইথ কনসিস্টেন্সি অ্যান্ড পারসিস্টেন্সি।
তো অলরেডি সেই কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেমন আমি গত শুক্রবারে আলিস সেন্টারে একটা প্রোগ্রাম দেখলাম। আমরা অলরেডি অনেক দিন ধরেই বলছিলাম, মালিক পক্ষের কাছে আবেদন করছিলাম যে আমাদেরকে আলিস সেন্টার ভিত্তিক বা শুক্রবার ভিত্তিক যে কোনো সার্ভিস যদি অফিসিয়ালি দেওয়া হয় প্রোগ্রামের মাধ্যমে, এটা আমাদের জন্য ভালো হবে। তো অলরেডি গত শুক্রবার এরকম একটি প্রোগ্রাম হয়েছে এবং এটা শুনলাম যে প্রতি সপ্তাহেই হবে। তো এই জন্য মালিক পক্ষের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই আবেদনটি গ্রহণ করার জন্য। আর স্পেসিফিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যিনি ম্যানেজিং কোঅর্ডিনেটর হিসেবে সব কিছু এখন চমৎকারভাবে কোঅর্ডিনেশন করছেন, জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি। আপনার এই উদ্যোগেই এখন শুক্রবার ভিত্তিক যে প্রোগ্রাম শুরু হয়েছে। এবং আরও একজন ব্যক্তিকে ধন্যবাদ না দিলেই নয়, উনি হচ্ছেন জনাব SM কামরুজ্জামান, ডায়মন্ড এক্সিকিউটিভ, ডেস্টিনি 2000 লিমিটেড। ওনার উদ্যোগেই কিন্তু গত শুক্রবারে সর্বপ্রথম আমাদের এই রকম একটি সাপ্তাহিক শুক্রবারের প্রোগ্রাম শুরু হয়েছে। এবং আমি যতদূর জানি আগামী শুক্রবারেও কিন্তু এরকম একটি প্রোগ্রাম ওনারা করবেন। এবং মজার ব্যাপার হলো, ওনার দেখা দেখি আরও একজন ডায়মন্ড কিন্তু এরকম প্রোগ্রামের সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি সম্ভবত আগামী শনিবার এরকম আরেকটি প্রোগ্রাম করবেন। তাহলে দেখেন, জনাব SM কামরুজ্জামান গত শুক্রবারে প্রোগ্রাম করার পর এই ধারাবাহিকতায় বাকি ডায়মন্ডদের ভিতরেও কিন্তু এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় শনিবারে কিন্তু আরও একজন ডায়মন্ড অ্যাক্টিভ হচ্ছেন। এবং ডায়মন্ডরা কিন্তু আস্তে আস্তে তাদের টিম নিয়ে, তাদের PhDদেরকে নিয়ে কিন্তু কার্যক্রম শুরু করছেন এবং সবাই যার যার মতো করে কিন্তু কি অ্যাক্টিভিটিস বাড়াচ্ছেন। এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক দিক। তো আশা করি আমাদের যারা বাকি ডায়মন্ড আছেন আপনারাও ওইভাবে এগিয়ে আসবেন। আমাদের এভাবে ধীরে ধীরে ডায়মন্ডদের পক্ষ থেকে যত বেশি প্রোগ্রাম শুরু হবে তত বেশি কার্যক্রম সুনির্দিষ্ট গতিতে এগিয়ে যাবে এবং ডিন ভেরিফিকেশনটা তত দ্রুত হবে। ডিন ভেরিফিকেশনের যে 1 লাখ ভেরিফিকেশনের যে টার্গেট, সেটা খুব ইজিলি তখন বাস্তবায়ন হয়ে যাবে। তো আমি সকল ডায়মন্ড এক্সিকিউটিভের কাছে বিনীতভাবে আহ্বান করব যে জনাব SM কামরুজ্জামান যেভাবে সাপ্তাহিক প্রোগ্রাম শুরু করেছেন, ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব SM কামরুজ্জামানের মতো করে আপনারাও এগিয়ে আসেন। এই মুহূর্তে আপনাদের কার্যক্রমকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই এবং আপনাদেরকে এই মুহূর্তে ডেস্টিনির দরকার। তো অলরেডি আরও একজন ডায়মন্ড এক্সিকিউটিভ, আমি তো একটু আগেই বললাম যে শনিবারে অলরেডি প্রোগ্রাম কল করেছেন। তার মানে জনাব SM কামরুজ্জামানের পাশাপাশি আরও একজন ডায়মন্ড এক্সিকিউটিভ কিন্তু প্রোগ্রাম শুরু করতে যাচ্ছেন। তো এইভাবে যদি আমাদের 40 থেকে 50 জন ডায়মন্ড তাদের ধারাবাহিক প্রোগ্রাম শুরু করেন সাপ্তাহিক, তাহলে তো দেখেন সপ্তাহে 50টা মিটিং বা সপ্তাহে 50টা ওয়ার্কশপ। তো ঘটনা কোন দিকে যাবে বুঝতে পারতেছেন? ওয়েল, তো গত শুক্রবারের যে প্রোগ্রাম অনুষ্ঠিত হলো, এই প্রোগ্রাম অনুষ্ঠিত করার জন্য জনাব আশরাফুল আমিনের প্রতি আবার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি যোগ্য ম্যানেজিং কোঅর্ডিনেটর হিসেবেই সব কিছু কোঅর্ডিনেশন করছেন। উই আর ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড। এবং আমি যদি বলি যে আমরা আসলে আপনাকে অশেষ ধন্যবাদ দিতে চাই যে আপনি আসলে ডিস্ট্রিবিউটর বান্ধব একজন লিডার। আর আমাদের এই কারণেই আমাদের দাবি দাওয়াগুলো আপনি গুরুত্বের সাথে বিবেচনা করছেন। আপনাকে এই জন্য ধন্যবাদ। আর গত শুক্রবারের প্রোগ্রামে জনাব আশরাফুল আমিনের আরও একটি বক্তব্য আমার খুব ভালো লেগেছে। উনি কিন্তু গত শুক্রবারের প্রোগ্রামে ওনার বক্তব্যে একটি কথা বলেছেন যে ডিসেম্বর থেকে উনি মাহতাব সেন্টার চালু করতে যাচ্ছেন। মালিক পক্ষের অবস্থান থেকে ডিসেম্বরে মাহতাব সেন্টার চালুর এই সিদ্ধান্ত, এটা আরও চমৎকার এবং অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত। এটা জনাব আশরাফুল আমিনের এই সিদ্ধান্তটা অত্যন্ত দূরদর্শী। কেন? কারণ একটু আগেই কিন্তু আমি বললাম যে অলরেডি 1-2 জন ডায়মন্ড কিন্তু যার যার মতো করে সাপ্তাহিক প্রোগ্রাম শুরু করেছেন। তো এইভাবে 40-50 জন ডায়মন্ড যদি সাপ্তাহিক প্রোগ্রাম শুরু করেন, তাহলে কি আলিস সেন্টারে হবে? আলিস সেন্টারে দিয়ে কি জায়গা হবে? হবে না। তখন লাগবে মাহতাব সেন্টার। আমাদের এই যে ট্রেনিং সেন্টার যেটা আছে বা আমাদের যেই কনফারেন্স করার যেই জায়গাগুলো আছে, তার মানে কি মাহতাব সেন্টারটা চালু করার যে সিদ্ধান্ত ওনারা নিয়েছেন চমৎকার, একদম সময় উপযোগী এবং যুগ উপযোগী। আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মাহতাব সেন্টার চালু করার ক্ষেত্রে জনাব আশরাফুল আমিনের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। উনি ডিসেম্বর থেকে শুরু করেছেন, আমি বলবো পারলে আরও আগে থেকেই যদি শুরু করেন। কারণ মাহতাব সেন্টার হচ্ছে আমাদের একটা আইকন, মানে ডেস্টিনির আইকন। বাংলাদেশে বলতে গেলে ঢাকায় যদি উদাহরণ দিতে হয় সেটা হলো কি মাহতাব সেন্টার।
আর এটা হলে দুইটা, মানে এটা হলে আরও একটা কাজ হবে, দালাল গোষ্ঠী থাকবে দরের উপরে, আশেপাশে যেগুলো আছে মাহতাব সেন্টারের আশেপাশে তো দালাল ফালাল ঘুরে, এগুলো থাকবে এমনি দরের উপরে। দ্বিতীয়ত আমাদের কাজও আরও গতিশীল হবে। আর যেহেতু 40 থেকে 50 জন ডায়মন্ড অ্যাক্টিভ হয়ে তাদের টিম নিয়ে প্রোগ্রাম শুরু করে দিলে মাহতাব সেন্টার এমনিই জমজমাট হয়ে যাবে। আমি সেই স্বপ্ন দেখছি এবং আমি খুবই মোটিভেটেড। আমি অত্যন্ত মোটিভেটেড এই জন্য যে আমি ভিজুয়ালাইজ করতে পারছি যে প্রতিদিন সকাল 10টা থেকে 12টা ধরেন একজন ডায়মন্ড এক্সিকিউটিভ তার টিম নিয়ে কনফারেন্স করছেন, আবার 12টা থেকে 2টা একজন, এভাবে সপ্তাহে 7 দিনই প্রতিদিনই কোনো না কোনো ডায়মন্ড এভাবে ঘুরে ফিরে প্রোগ্রাম করছেন এবং ডায়মন্ডরা তাদের টিমকে নিয়ে এক্সারসাইজ করছেন, বিজনেসে প্র্যাকটিস করছেন। এই ফরমেশনটা কিন্তু মানে আমি ভিজুয়ালাইজ করছি এবং আমি মোটিভেটেড। তো আশা করছি খুব অচিরেই মাহতাব সেন্টার চালু করে ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মালিক পক্ষের অবস্থান থেকে ভূমিকা নেওয়া হবে। তো জনাব আশরাফুল আমিন, আপনাকে ধন্যবাদ এই দূরদর্শী সিদ্ধান্তটি নেওয়ার জন্য। তো এবার আসি একটু ডিন ভেরিফিকেশনের প্রসঙ্গে, আবার ফিরে আসি। আমি ডিন ভেরিফিকেশনের কার্যক্রমের ক্ষেত্রে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের জনাব আসাদুল ইসলামকে ধন্যবাদ দিতে চাই, এই জন্য যে আসলে উনি কিন্তু একদম টু দ্য পয়েন্টে কাজ করছেন। জনাব আসাদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। যেমন উনি ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের অ্যাক্টিভিটিসের মাধ্যমে এবং ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের কার্যক্রমের মাধ্যমে যারা ডিন ভেরিফিকেশন করতে পারছেন না তাদেরকে হাতে ধরে 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 ডিন ভেরিফিকেশন করে দিচ্ছেন। এটা একটা চমৎকার ভূমিকা এবং চমৎকার কাজ। পাশাপাশি ওনার সাথেও আরও অনেকেই করছেন। এই জন্য আমি এই কাজের সাথে সম্পৃক্ত সকলকেই ধন্যবাদ জানাই যে একটা চমৎকার সঠিক টু দ্য পয়েন্টের কাজ ওনারা শুরু করেছেন। তো পাশাপাশি ওনাদের কার্যক্রমের পাশাপাশি এই কার্যক্রমটাকে আরও এক্সপান্ড করার প্রয়োজন কিন্তু এসে দাঁড়িয়েছে। কিভাবে? আমি বিশেষ করে মালিক পক্ষের কাছে অনুরোধ করব, স্পেসিফিকভাবে ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনার কাছে অনুরোধ করব, আপনি জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ, আপনি বুঝবেন বিষয়গুলো। যেমন দেখেন, আপনি যদি একটা সিম কিনতে যান অথবা সিম হারিয়ে গেলে সিম রিপ্লেস করতে যান, আপনাকে কিন্তু গ্রামীণের মূল অফিসে বা এয়ারটেল বা রবি যাই বলেন, কোনো কেন্দ্রীয় মূল অফিসে, হেড অফিসে যাওয়া লাগে না। আপনি ঘর থেকে নিচে নেমেই কোনো একটা দোকান থেকে কিন্তু আপনি আপনার সিমটা রিপ্লেস করে ফেলতে পারছেন বা সিমটা তুলে ফেলতে পারছেন। সেমভাবে বিকাশের ক্ষেত্রে বলেন, আপনি কোথাও বিকাশ করতে গেলে বিকাশের হেড অফিসে যাওয়া লাগছে না, ঘর থেকে নেমেই আপনি অ্যাভেলেবল সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। তারপর আপনার এই যে ধরেন ফ্লেক্সিলোড বলেন, এজেন্ট ব্যাংকিং বলেন, মানে এজেন্ট ব্যাংকিংয়ের জন্য আমাকে কিন্তু একদম পুরো ব্যাংকের কার্যালয়ে যাওয়া লাগছে না, আমি ঘর থেকে নেমেই আমার এজেন্ট ব্যাংকিং আমি আমার লেনদেন সেরে ফেলতে পারছি। তার মানে সার্ভিসটা অ্যাভেলেবল। তো ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে আমাদের সার্ভিসটাকে যদি আরও অ্যাভেলেবল করা হয়, সে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, বর্তমানে যারা ডিন ভেরিফিকেশনের কাজে সার্ভিস দিচ্ছেন তাদের পাশাপাশি এই সেম অথরাইজেশনটা যদি ডায়মন্ড এক্সিকিউটিভদেরকে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু কাজের গতিটা আরও বৃদ্ধি পাবে। কীরকমভাবে দেখেন, মানে যে কোনো নেটওয়ার্ককে অ্যাক্টিভ করার ক্ষেত্রে প্রথম শর্তই হলো ওই নেটওয়ার্ককে কাজ দিতে হবে। কাজ না দিলে তো তারা হাতে কাজ পাবে না, অ্যাক্টিভ হবে না। অ্যাক্টিভ হবে কীভাবে? যেমন লিডারের কাজ কি? লিডারের কাজ তো 3টা বেসিক্যালি। নাম্বার 1 কাজ দেওয়া, নাম্বার 2 কাজের পরিকল্পনা দিয়ে দেওয়া, মানে কাজটা বাস্তবায়নের পরিকল্পনা দেওয়া, এবং নাম্বার 3 কাজের পরিবেশ দিয়ে দেওয়া। তো এই যে নেটওয়ার্কটা, বিশাল নেটওয়ার্ক, 45 লাখের বিশাল নেটওয়ার্ক, এদের সার্ভিস শুধুমাত্র এইখানে যে 4-5 জন যারা এখন সার্ভিস দিচ্ছেন তাদের দিয়েই কিন্তু পুরোপুরি দেওয়া সম্ভব হবে না। কারণ যত বেশি ডিস্ট্রিবিউটর অ্যাক্টিভ হবে, এক সময় এই যে যেই কয়জন এই মুহূর্তে ডিন ভেরিফিকেশনের সার্ভিস দিচ্ছেন, ওনারা কিন্তু ওনাদের উপরে এমন প্রেশার আসবে, এত ডিস্ট্রিবিউটরের চাপ আসবে, ওনারা সেই চাপ এককভাবে সামলাতে পারবেন না। সে ফর এক্সাম্পল ধরেন 45 লাখ পিপলের যে ফর্ম এন্ট্রি, 12 সালের আগের কথা বলছি, ফর্ম এন্ট্রির ক্ষেত্রে যদি এরকম অ্যাভেলেবল এত ডোরা না থাকতো, শুধু ধরেন 4-5টা ডোরা সেন্ট্রালি সারা বাংলাদেশে সব ফর্ম এন্ট্রি দিত, তাইলে কি এত ফর্ম এন্ট্রি দেওয়া সম্ভব ছিল? টাইম অ্যান্ড লেবারের মাল্টিপ্লিকেশন না হলে এত ফর্মে এন্ট্রি দেওয়া সম্ভব ছিল না। যার কারণে কিন্তু ধীরে ধীরে এটা সেন্ট্রালাইজ, মানে ডিসেন্ট্রালাইজ করে পিএইচডিদেরকে, ডায়মন্ডদেরকে যার মতো করে ডোরা দিয়ে দেওয়ার কারণে সবাই কিন্তু যার কাজটা তার সংশ্লিষ্ট ডায়মন্ড বা সংশ্লিষ্ট পিএইচডির কাছ থেকে কিন্তু করে নিয়েছে। যেমন ধরেন সে ফর এক্সাম্পল সুনামগঞ্জের
ধরেন একজন ডিস্ট্রিবিউটরের কথাই বলি, এখন উনি ওনার কাজটা সার্ভিসটা পাচ্ছেন না, এই কারণে উনি যদি ঢাকাতেই আসতে হয় সেই ক্ষেত্রে এটা ওনার জন্য কঠিন হবে। যেমন আমাদের এক সময় মাল্টিপারপাসের ডিভিডেন্ড নেওয়ার জন্য বা কমিশন তোলার জন্য ঢাকায় আসতে হতো, কিন্তু একসময় যখন ডোরার মাধ্যমে এই সার্ভিসটা দেওয়া হলো তখন কিন্তু এটা স্মুথ সার্ভিস পাওয়াতে এটা কাস্টমারের জন্য মানে একটা ডিস্ট্রিবিউটর বান্ধব সার্ভিস হলো, সবাই যার যার ডোরা থেকে নিয়ে নিচ্ছিল। তো এই রকম আমাদের এই ডিন ভেরিফিকেশনের সার্ভিসটা এটা আরও যদি সহজ করা হয়, এতে করে আমাদের কাজের গতি আরও বাড়বে। তো সেই ক্ষেত্রে আমি ডায়মন্ড এক্সিকিউটিভদেরকে এই অথরাইজেশন যদি দেয়া হয়, আমি মনে করি কাজটা আরও গতিশীল হবে। যারা এই মুহূর্তে অফিসিয়ালি কাজ করছেন, কাস্টমার সার্ভিস দিচ্ছেন যে কয়জন, তাদের পাশাপাশি ডায়মন্ড এক্সিকিউটিভদেরকেও এই সেম অথরিটি দিলে প্রথমত ডায়মন্ড এক্সিকিউটিভদের ভিতরে একটা ভালো লাগা তৈরি হবে। ওনারা প্রতিষ্ঠানকে এমনিই তো ওন করেন, তখন আরও বেশি ওন করা শুরু করবেন। দ্বিতীয়ত, এই যে টোটাল ওনাদের যে ডিস্ট্রিবিউটর বা কাস্টমার নেটওয়ার্ক, সবাই যার যার ডায়মন্ডের কাছে আসতে কিন্তু বাধ্য হবে। তার মানে কি, সিস্টেমে চেইন অফ কমান্ড অটোমেটিক্যালি এস্টাবলিশড হয়ে যাবে, যেটা আমাদের প্রতিষ্ঠানের জন্য জরুরি। নাম্বার 3, আমাদের ডায়মন্ড বলেন, পিএইচডি বলেন, এক্সিকিউটিভ বলেন, ডিস্ট্রিবিউটর বলেন, সবার সাথে সবার একটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন আবার শুরু হবে এবং প্রত্যেকের অবস্থান থেকে ধীরে ধীরে মান অভিমানও ভুলে যাবেন নিজেদের স্বার্থে, ব্যবসার স্বার্থে, এবং ধীরে ধীরে দেখবেন ওই 45 লাখের যে চেইন অফ কমান্ড 12 সালের আগে যে চেইন অফ কমান্ড ছিল সেটা আবার এস্টাবলিশড হয়ে যাবে। পাশাপাশি আরেকটা কাজ হবে, এই যে বাটপারের গোষ্ঠী যেগুলা নেগেটিভ কথা বলতেছে, এগুলোর উপর দিয়ে দারুণ বাম্বু যাবে। যেমন ধরেন ডায়মন্ডদেরকে যদি এই মানে যারা কাজ করছেন ডিন ভেরিফিকেশনের, তাদের পাশাপাশি ডায়মন্ডদেরকেও যদি এই অথরাইজেশন দেওয়া হয়, তাহলে দেখেন ইঞ্জিন শহীদের কথা বলেন বা সিরা মুনিরের কথা বলেন, হেরাও তো ডায়মন্ড। তো হ্যাগো লেফট রাইটে যে 2, 3, 4, 5 লাখ ডিস্ট্রিবিউটর আছে, হেরাই তখন এই ইঞ্জিনরে দৌড়াইব, ইঞ্জিন শহীদরে দৌড়াইব, ধাওয়াইব যে ডিন ভেরিফিকেশন করে দেয় হালার পুত। মানে ধরেন ইঞ্জিন শহীদের লেফট রাইটে ধরেন 5 লাখ ডিস্ট্রিবিউটর আছে, তো এর ভিতরে 1% না হয় ধরেন D2K অ্যাসোসিয়েটসে ধান্দাবাজি করছে, কিন্তু বাকি 99% তো ডেস্টিনির অপেক্ষাতেই আছে। তো সবাই যদি জানে যে যার যার ডায়মন্ডের কাছেও যাইয়া চাইলে ডিন ভেরিফিকেশন করা যায়, তাইলে এই যে 4-5 লাখ ডিস্ট্রিবিউটর সব যাইয়া ধরবো কারে, ইঞ্জিন শহীদরে ধরবো, ওই আমার ডিন ভেরিফিকেশন কইরা দে। তারপরে ধরেন সিরামনির হ্যার তো ট্রিপল ডায়মন্ড, তো হ্যার তো ধরেন 8-10 লাখ হয়তো বা ডিস্ট্রিবিউটর আছে, সব তো আর D2K অ্যাসোসিয়েটসে আসে নাই, সিংহভাগই ডেস্টিনির জন্য বসে আছে। তো হেরা যদি খবর পায় যে ডায়মন্ডের কাছে যোগাযোগ করেও ডিন ভেরিফিকেশন করা যায়, তখন সবাই যার যার ডায়মন্ডে যা চেপা ধরবো। তো এই ধরেন সিরামনিরের এই টোটাল 8-10 লাখ ডিস্ট্রিবিউটর তখন হেরে বাম্বু দিব যে আমার ডিন ভেরিফিকেশন করে দে। তারপরে ধরেন ইঞ্জিন শহীদ, হের যে 4-5 লাখ ডিস্ট্রিবিউটর, হেরা যায় তখন ইঞ্জিন শহীদ ধরবো যে আমার ডিন ভেরিফিকেশন করে দে। মানে এই প্রসেসটা হইলে কী হইব, ইঞ্জিন শহীদের পিছনে 4-5 লাখ টিকটিকি লেগে যাব, বা ধরেন সিরামুনের পিছনে 4-5 লাখ টিকটিকি লেগে যাব, একদম দৌড়ের উপরে রাখে না করে। এই প্রসেসটা হইলে কী হবে জানেন, এই বাটপার যে 2টা আছে না, এই যে তামসা করছে যে এতদিন, এগুলো দেখবেন আলিফের মতো সোজা হয়ে যাব। মানে তলে থেকে নাড়া দিয়ে দেন, হ্যাগো ডিস্ট্রিবিউটরে হ্যাগো পিছে লাগাই দেন যে যা এবার ডিন ভেরিফিকেশন কর, দেখবেন ডিস্ট্রিবিউটর বাইরাইয়া ধাওয়াইয়া দৌড়াইয়া ধাওয়াইয়া এগুলোর আলিফের মতো সোজা বানাই দেবো, আম করে কিছুই করা লাগবে না। যাই হোক, একটা ব্যক্তিগত মতামত শেয়ার করলাম। এই বিষয়টা ফলো করলে আমার মনে হয় ভালো হবে। বিশেষ করে ডিস্ট্রিবিউটররা সবাই যা যার মতো করে সার্ভিস পাবে, কার্যক্রমও গতিশীল হবে। আর 2-1টা যে বাটপার যেগুলো আছে, সিরামনের, ইঞ্জিন শহীদ, মহিত যা যা আছে, এগুলো সব ডিস্ট্রিবিউটরের ঠেলা খাইয়া, ডিস্ট্রিবিউটর যখন এগুলো ধাওয়াইব, ডিন ভেরিফিকেশন লিগে যখন ধাওয়াইব, সব আলিফের মতো সোজা হয়ে যাব। তো মালিক পক্ষ চাইলে বিষয়টা বিবেচনা করতে পারেন। স্পেসিফিক্যালি জনাব আশরাফুল আমিন, আপনি চাইলে বিষয়টা বিবেচনা করতে পারেন, যেহেতু ডিন ভেরিফিকেশনের সার্বিক বিষয়গুলো আপনি কোঅর্ডিনেশন করছেন। তো এই দালাল গোষ্ঠীর পিছিয়ে টিকটিকি লাগাই দেন, দেখবেন খেলা জমে যাব। আর এতে করে আরও একটা কাজ হবে, টাইম এবং লেবারের মাল্টিপ্লিকেশন হবে।
যেমন এই যে ডায়মন্ড এক্সিকিউটিভ প্রোগ্রাম করছেন, এই যে জনাব SM কামরুজ্জামান বা সামনে আরও যারা প্রোগ্রাম শুরু করবেন, তারা যদি এই অথরাইজেশনটা পেয়ে যান, তাহলে তারা তাদের মতো করে তাদের টিমকে নিয়ে প্রোগ্রাম করছেন এবং ইনস্ট্যান্ট প্রোগ্রামে বসে বসে যার যার দিন তারা ভেরিফিকেশন করে ফেলছেন। টাইম অ্যান্ড লেবারের মাল্টিপ্লিকেশন ঘটছে। আর এর বাইরে কাস্টমার সার্ভিস থেকে যারা সার্ভিস নিচ্ছেন তারা তো নিচ্ছেনই, মানে কাজটা অনেক গতিশীল হবে। পাশাপাশি দালাল গোষ্ঠীর পিছিয়ে টিকটিকে লেগে যাবে। ওগরে দৌড়ের উপরে রাখেন, এই সিরামনিরের ইঞ্জিন শহীদ এগুলা দৌড়ের উপরে থাকবো, এই ফরম্যাটে দৌড়ের উপরে থাকবো, এবারে দৌড়ের উপরেই রাখতে হইব, আরাম দেওয়া যাবে না। বহুত গত এক যুগ বহুত তামসা করছে, বহুত ফাইজলাম করছে, এবারে সবাই মিল্লা দৌড়ের উপরে রাখেন। আচ্ছা, তো এবার আসি গত পরশুর বোর্ড মিটিং প্রসঙ্গে। গত পরশু যে বোর্ড মিটিং হলো, আমরা যেটা জানতে পারছি, দীর্ঘ সময় মিটিং হয়েছে, প্রায় 4-5 ঘন্টার মিটিং। ওইখানে অল শেয়ার হোল্ডার ছিলেন, অল ডায়মন্ড এক্সিকিউটিভ ছিলেন, অল বোর্ড ডাইরেক্টর ছিলেন, বর্তমান হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সবাই ছিলেন। তো সেখানে কি আলোচনা হয়েছে না হয়েছে এটা তো আর আমরা বিস্তারিত জানি না। তো যাই হোক, আমরা কি আলোচনা হয়েছে এটা তো আমাদের জানার দরকারও নাই। আমরা আমাদের দাবি দাওয়া পূরণ হলেই হইল। তো দাবি দাওয়া কি এটা তো আগেই কইছি। আমাকে প্রথম দাবি, মার্কেটিং প্ল্যান দ্রুত চূড়ান্ত করতে হবে। মার্কেটিং প্ল্যান চূড়ান্ত না করলে ব্যবসার ইনিশিয়েটিভ নেওয়া যাবে না। মার্কেটিং প্ল্যান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চূড়ান্ত করতে হবে। বিশেষ করে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে এটা আমাদের দাবি, যেহেতু আপনারা এক্সিকিউটিভ অথরিটি। 2 নম্বর দাবি, কাস্টমার সার্ভিসের প্রজ্ঞাপন দ্রুত দিতে হবে। কাস্টমার সার্ভিসের নাম্বার এবং প্রজ্ঞাপন সহ পত্রিকায় প্রজ্ঞাপন আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দেন। আমরা অপেক্ষায় আছি। আমরা জিনিসটা পাবলিকলি অনেকের সাথে আমরা শেয়ারও করছি, এখন তাদেরকে আমরা সদুত্তর কিন্তু দিতে পারতেছি না। তো এটা আপনারা আমাদেরকে এই বিষয়টা বিবেচনা করবেন না। 3 নম্বর দাবি, অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াইছে এখন। যেমন ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রবলেম আমরা অনেকেই ফেস করছি এবং অনেকে এটার সলিউশন আমরা দিতে পারছি না। তো এই রকম একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে অফিসিয়ালি 10 মিনিটের একটা টিউটোরিয়াল ভিডিও করে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে হাজার হাজার লাখ লাখ ডিস্ট্রিবিউটর তারা তাদের মতো করে এটা দেখে তাদের কাজটাকে সেরে নেবে এবং যা যা ডিন ভেরিফিকেশন করে নেবে। এর বাইরে কাস্টমার সার্ভিস তো আছেই। আবার ডায়মন্ডদেরকে যদি অথরাইজেশন মানে অথরিটি দেওয়া হয়, তো কাজটা আরও গতিশীল হবে। পাশাপাশি প্রায় ধীরে ধীরে পরবর্তী ধাপে হয়তো বা পিএইচডিদেরকেও চাইলে মালিকপক্ষ সেই ডিন ভেরিফিকেশনের সুযোগটা দিতে পারেন। এনিওয়ে, অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এটা আমাদের আরও একটা দাবি মালিকপক্ষের কাছে। চতুর্থ দাবি, আমাদের একজন অফিসিয়াল স্পোকস পারসন প্রয়োজন। আমরা প্রতিষ্ঠানের পক্ষে অথেন্টিক এবং দায়িত্বশীল একজন ব্যক্তিকে আমরা প্রতি সপ্তাহে চাই, যিনি সাপ্তাহিক সার্বিক কার্যক্রম যতটুকু পাবলিকলি বলা যায় অতটুকু পাবলিকলি আমাদের সামনে উপস্থাপন করবেন। হতে পারে সেটা সোশ্যাল মিডিয়ায়, হতে পারে সেটা মেন স্ট্রিম মিডিয়ায়, বাট আমরা একটা প্রফেশনাল সার্ভিস চাই মালিক পক্ষের কাছে, বিশেষ করে বোর্ডের কাছে। আমাদের একজন অফিসিয়াল স্পোকস পারসন প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনারা দ্রুত আমাদেরকে একজন অফিসিয়াল স্পোকস পারসন দেন, যার কাছ থেকে আমরা প্রফেশনাল সার্ভিস প্রতি সপ্তাহে পাবো। তো আমি আবারও 4টি দাবি উপস্থাপন করছি। নাম্বার 1, মার্কেটিং প্ল্যান চূড়ান্ত করতে হবে। নাম্বার 2, কাস্টমার সার্ভিসের প্রজ্ঞাপন পত্রিকায় দ্রুত দিতে হবে। নাম্বার 3, আমাদের একজন অফিসিয়াল স্পোকস পারসন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সিলেক্ট করতে হবে। এবং নাম্বার 4, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চালু করতে হবে। তো মালিক পক্ষের কাছে এটা কিন্তু এখনও আমাদের আবেদন আছে, এরপর এটা আস্তে আস্তে হয়ে যাবে দাবি, এরপর এটা আরও কঠিন হবে। তো আমরা আবেদনেই থাকতে চাই এবং আশা করি আবেদনে থাকতে থাকতেই বিষয়গুলো হয়ে যাবে। যদি আবেদনে থাকতে থাকতে বিষয়গুলো না হয়, আমরা দাবি জানাবো। দাবিতেও যদি জিনিসটা কাজ না হয়, তাহলে আমরা হয়তো বা পরের কাজগুলো করব। মানে আমাদের এই দাবিগুলো আপনাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাস্তবায়ন করে দিতে হবে। আমরা বিনয়ের সাথে আবারও বোর্ডের যারা পরিচালক সবাইকে বলছি, বিশেষ করে আমাদের শেয়ার হোল্ডিং ডিরেক্টর যে 13 জন আছেন তাদেরকে বলছি, কারণ কলমের খোঁচার পাওয়ার আপনাদের কাছে, তো আপনাদেরই তো করে দিতে হবে এটা। এক্ষেত্রে আমরা জনাব আশরাফুল আমিন, ম্যানেজিং কোঅর্ডিনেটর, জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, চেয়ারম্যান হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, আপনাদের 2 জনের কাছে বিনীত আহ্বান করছি, আপনারা এই শেয়ার হোল্ডিং ডিরেক্টর যে 13 জন আছেন তাদের কাছ থেকে আমাদের এই দাবিগুলো
বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনারা দয়া করে একটু ভূমিকা রাখেন। যেহেতু জনাব আশরাফুল আমিন আপনি ম্যানেজিং কোঅর্ডিনেটর, পাশাপাশি আপনি একজন শেয়ার হোল্ডার, এবং জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনি আমাদের মুরব্বী এবং হাইকোর্ট নিযুক্ত আমাদের গার্জিয়ান। আপনারা দুইজন দয়া করে ওই শেয়ার হোল্ডিং 13 জনের সাথে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করে আমাদের এই দাবি দাওয়াগুলো একটু দয়া করে দ্রুত বিবেচনা করে দেন। শহীদুল ইসলাম খোকন গাইবান্ধা থেকে লিখেছেন, আমার টিমের ডিস্ট্রিবিউটরদের ভেরিফাই করতে বলেছি, ইনশাআল্লাহ অধিকাংশ ডিস্ট্রিবিউটররা ভেরিফাই করতে ইচ্ছুক হয়েছে, কিন্তু ভেরিফাই জটিলতার কারণে করতে পারছি না। সহজ পন্থা অথবা দিক নির্দেশনা কি জানাবেন? আমি একটু আগেই আলোচনা করেছি যে আমাদের স্পেসিফিকভাবে যারা কাস্টমার সার্ভিস দিচ্ছেন তাদের পাশাপাশি ডায়মন্ডদেরকে যদি ডিন ভেরিফিকেশনের অথরিটি দেওয়া হয়, এটাতেও একটা কাজ হবে। পাশাপাশি পর্যায়ক্রমে পিএইচডিদেরকেও যদি সেই অথরিটি দেওয়া হয়, তাহলে কাজটা তুলনামূলক সহজ হবে। মানে ওয়ান স্টপ সার্ভিস আমাদের প্রয়োজন আর কি। এনিওয়ে, আশা করছি বিজ্ঞ এবং দক্ষ অভিজ্ঞ মালিক পক্ষ বিষয়টা বিবেচনা করবেন। জনাব শহীদুল ইসলাম খোকন, আপনি চিন্তিত হবেন না। এনিওয়ে, এবার আসি আরেকটা পয়েন্টে। অনেকেই আমাকে বলেন, এই যে মেসেঞ্জারে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এই বিভিন্নভাবে অনেকেই খালি একটা কথাই বলেন যে এই বিভক্তি করেন না, বা এই পাবলিকলি সমালোচনা করেন না, এগুলো অনেকেই বলেন। দেখেন, আমি আর আগেও অনেকবার বলছি, এখনও বলি, আপনার শরীরে একটা ফোড়া হয়েছে, এখন আপনি ব্যথা ছাড়া এই ফোড়া তো গালতে পারবেন না। এই ফোড়া গালতে একটু ব্যথা লাগবেই। তো আমরা তো ফোড়া গালতেছি, একটু ব্যথা হইব, একটু সহ্য করেন না, সমস্যা কি? এখন আপনার যদি ব্যথা লাগবো এই ভয়ে যদি ফোড়া না গালেন, ময়নার বাচ্চার মতো পালেন, তাহলে তো ফোড়া ভালো হইব না। তাছাড়া কানে পানি ঢুকলে কি করতে হয়? ধরেন আপনার কানে পানি ঢুকছে, তখন কি করতে হয়? আরেকটু পানি দিতে হয়। দিলে কি হয়? ওই পানিটা আবার, একবার পানি ঢুকছে তখন এই পানিটা আবার বার হয়ে যায়। তো আমরা কি হয়েছে, কানে পানি ঢুকছিল, আমরা আরও পানি দিয়ে এটা বাইর করতেছি। একটু সহ্য করেন না। বিভক্তি কি 12 সালের আগে ছিল না? যারা সিনিয়র আছেন, পিএইচডি আছেন, ডায়মন্ড আছেন, শেয়ার হোল্ডার আছেন, হ্যাঁ করে যায় জিগাইন, 12 সালের আগে কি বিভক্তি ছিল না? মানে পিএইচডিদের একটা অংশ মালিকের অমুক মালিক পক্ষের কোরাম, পিএইচডিদের আরেকটা অংশ অমুক মালিক পক্ষের কোরাম, ডায়মন্ডদের একটা অংশ অমুকের কোরাম। আসলে দেখেন, একটা অর্গানাইজেশন, সেটা বিজনেস অর্গানাইজেশন বলেন বা পলিটিক্যাল অর্গানাইজেশন বলেন, এইগুলো বিভক্তি থাকবেই। এই বিভক্তি তো অর্গানাইজেশনের সৌন্দর্য। আপনি কখনোই সবাইকে এক পক্ষে পাবেন না, এবং এটা দরকারও নাই। দেখেন, 12 সালের আগে বিভক্তি ছিল না? ছিল। তা সত্ত্বেও কি মাসে 100 কোটি টাকা টার্ন ওভার হয়েছে না? তার মানে কি, ব্যবসায়িক টার্নওভারের জন্য বিভক্তি কোনো প্রতিবন্ধকতা না, বরং যৌক্তিক বিভক্তি, যৌক্তিক সমালোচনা প্রতিষ্ঠানের কার্যক্রমকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্যই উপকারী। মানে ধরেন আপনি লাইনে দাঁড়াইছেন, লাইন এলোমেলো হয়ে গেলে আবার ধাক্কায় আবার লাইনে আনতে হয় না? তো এই সমালোচনা বা যৌক্তিক সমালোচনা বা বিভক্তি, এগুলো হলো যে লাইনের লাইনে গেলে আবার ধরে লাইনে আনার একটা পদ্ধতি মাত্র। আবার আপনারা অনেকেই বলেন যে সি 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 এত কিছু কয়েন না, এত কিছু কয়েন না, পাবলিকলি কয়েন না, মানুষে কী কইব, লজ্জা লজ্জা। এই লজ্জা কইরেই আপনারা দানব তৈরি করছেন ডেস্টিনিতে। এই লজ্জা করে মানুষে কী করবো, থাক কিছু কয়েন না, নিজে মধ্যে আমগো ইয়া হইলে মানুষে কইব সি 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 সি। এই সি 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 কইরা আপনারা এই মানে দালাল গোষ্ঠীরে আসন গেরা বসতে সাহায্য করছেন। এই সি 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 কইরা, এই যে মানুষে কী করবো, এই লজ্জা কইরা আপনারা এই দালাল গোষ্ঠীকে শিকড় গাইরা ডেস্টিনির ধ্বংসের জন্য তাদেরকে মোটা তাজা হইতে সহযোগিতা করছেন। আমি পিএইচডি ফোরামের একজন দায়িত্বশীল আছেন, জনাব আবুল কালাম আজাদ, মানে আজাদ নামে সবাই ওনাকে চিনি, পিএইচডি আজাদ। আমি ওনাকে ধন্যবাদ জানাই। 2020 সালে তলবি সভার পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে টোটাল নেটওয়ার্কের কেউ যখন এই অনৈতিকতার বিরুদ্ধে পাবলিকলি কথা বলা শুরু করে নাই, উনি এককভাবে সাহস নিয়ে পাবলিকলি কথা বলা শুরু করেছিলেন। রফিকুল আমিনের তার কার্যক্রমের সমালোচনা করেছিলেন, দালাল গোষ্ঠীর সমালোচনা করেছিলেন, এবং পাবলিকলি উনি এই ধরনের সমালোচনা করার কারণে সবার ভিতরে একটা প্রশ্ন জেগেছিল যে আচ্ছা ঘটনা কি, উনি এরকম সমালোচনা কেন করছেন। পরবর্তীতে ধীরে ধীরে দেখেন আজকে কিন্তু অনেক কিছুই কিন্তু পরিষ্কার। ওই ভদ্রলোক জনাব আজাদ, উনি
বা 20 সালের তলবি সভার আগে পরে এই ধরনের মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ওপেন সমালোচনাগুলো করেছিলেন, সেই সময় অনেকে ওনাকে গালিগালাজ করলেও আজকে কিন্তু ওনার অনেক কথা কিন্তু সত্য প্রমাণিত হচ্ছে। তাইলে ওই সময় যদি উনি ওই কাজটা না করতেন, তাহলে কাজটা এতদূর নিয়ে আসাটা তুলনামূলক কঠিন হতো। মানে উনি ফোড়া গালতে গেছেন শুরুতেই, এই জন্য সবাই ব্যথা পাইছে। তো ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি জনাব আজাদ, পিএইচডি আবুল কালাম আজাদ যিনি, ওনাকে আমি ধন্যবাদ জানাই। যদিও অনেক ক্ষেত্রে উনি স্ল্যাং ব্যবহার করতেন বা অনেক ক্ষেত্রে কিছু এদিক সেদিক কথা বলতেন, কিন্তু উনি যে কাজটা করেছেন, উনি যে কাজ করেছেন, এটা প্রতিষ্ঠানের পক্ষে প্রাথমিক দৃষ্টিতে নেগেটিভ মনে হইলেও ইন ফিউচারে এটা পজিটিভ মনে হয়েছে। বুঝতে পেরেছেন? অতএব এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে বলবো যে বিভক্তি আপনারা যেটাকে দেখেন বা সমালোচনা আপনাকে যেটা দেখেন, এটা আসলে অনেকটা নিকেলের মতো। মানে 100 ভাগ স্বর্ণ দিয়ে কিন্তু আপনি কোনো স্বর্ণের ডিজাইন করতে পারবেন না। ধরেন স্বর্ণের বার নিয়ে আসছেন, পুরাটাই স্বর্ণ, এটা দিয়ে আপনি ডিজাইন কইরা ওই কানের দুল বা ধরেন ওই চেইনমেন ভক্কর চক্কর আপনি বানাইতে পারবেন না। কারণ এই 100 ভাগ স্বর্ণ থাকলে এটা ডিজাইন হয় না, এটা গালাইয়া ডিজাইন করা যায় না, ভেঙে যায়। এই জন্য স্বর্ণের সাথে বাধ্যতামূলকভাবে খাদ হিসেবে কিছু নিকেল দিতে হয়। ওই নিকেল এবং স্বর্ণের মিশ্রণ যখন হয় তখন ডিজাইন করলে আর তখন এটা ভাঙে না। তো এই যে যৌক্তিক সমালোচনা বা যৌক্তিক যেই যুক্তিতর্ক বা যেই আলোচনা বা যেই বিভক্তি দেখেন, এগুলোকে এই স্বর্ণের মধ্যে নিকেল এটা মনে করলেই তো হয়, পজিটিভলি দেখেন। আবার অনেকেই বলেন যে আমার ইমেজ নষ্ট হইতেছে, ইনবক্সে বলেন ভাইজান আমার ইমেজ নিয়ে তো টেনশন করেন না। আবার অনেকেই বলেন যে আপনার গ্রহণযোগ্যতা নষ্ট হইতেছে, অনেকেই বলতেছেন যে আপনার জনপ্রিয়তা নষ্ট হইতেছে, আবার অনেকেই বলতেছেন আপনার পার্সোনালিটি নষ্ট হইতেছে। ভাইজান আমার পার্সোনালিটি, আমার ইমেজ, আমার জনপ্রিয়তা না আমার গ্রহণযোগ্যতা ওইসব নিয়ে টেনশন করেন না, আপনি নিজের ইমেজের টেনশন করেন, নিজের গ্রহণযোগ্যতা, নিজের জনপ্রিয়তা, নিজের পার্সোনালিটি টেনশন করেন, আমার নিয়ে এত টেনশন করেন না। I know how to do and I know what to do. Anyway, তো এইবার একটু মনীষ সাবরে একটু ধন্যবাদ দিই। মনীষ সাহেব, সালাম আলাইকুম। সালাম কি জন্য জানেন? দেখলাম যে আজকে আপনি লাইভ করবেন, এই কারণে আমি হেভি মোটিভেট, আমি হেভি খুশি। মেলা দিন হইলো আপনার ওই যে পায়জামার ফিতা ঝোলাইন না আর ভুরি চাগাইন না লাইভ দেখি না। তো আজকে দেখলাম মার্শাল্লাহ আপনি লাইভে আইতেছেন। আসেন 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 আসেন। তো এই যে 2 দিন আগে যে যৌথ সভা হয়েছে, বোর্ড মিটিং হয়েছে, শেয়ার হোল্ডার ডায়মন্ড সবাই লইয়া, তো আপনি তো শেয়ার হোল্ডার আবার একাধারে ডাইরেক্টরও, আবার ডায়মন্ডও, মার্শাল্লাহ আপনি ডায়মন্ডও আছেন, শেয়ার হোল্ডারেও আছেন, ডাইরেক্টরেও আছেন। তো একটু আমগরে লাইভ আপডেট দিয়েন, এই মিটিংয়ে কী হইলো সেটা আমগরে একটু জানাইন। খালি মামলার কথা কইেন না, এই বোর্ড মিটিংয়ে কী হইলো এটা আমগরে জানাইন। আর যদি ওই রবিবারের বোর্ড মিটিংয়ে আপনি না থেকে থাকেন, তো কেন ছিলেন না সেটাও জানাইন। মানে আপনি শেয়ার হোল্ডার, আপনি ডাইরেক্টর, আপনি ডায়মন্ড, এরপরেও আপনি যদি ওই বোর্ড মিটিংয়ে না থাকেন তাহলে কেন থাকলেন না সেটাও আমগরে জানাইন। আমরা কিন্তু অপেক্ষায় রইলাম, আপনি লাইভ করবেন তো সমস্যা নাই, অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, পায়জামার ফিতা ঝুলাইয়া বইতে ভুল করেন না, কিন্তু পায়জামার ফিতা ঝুলাইয়া ভুরি চেগাইয়া তারপরে লাইভ করবেন। আমরা কিন্তু সেই আমরা সেই ঐতিহাসিক ফিতা ঝুলাইন না লাইভ, ভুরি চেগাইন না লাইভ দেখার অপেক্ষায় আছি। আপনি কিন্তু আমগরে আশাহত করেন না। যাই হোক, আমাদের আর বসে থাকার সময় নেই, কথা পরিষ্কার। কি করতে হবে এখন? আমাদের ব্যবসা করতে হবে। আমরা আর কখনো 45 লাখ মানুষের পেটে লাথি দেওয়ার সুযোগ আর কাউকে দিব না, সে যেই হোক। 45 লাখ মানুষের পেটে লাথি মারার সুযোগ আমরা আর কাউকে দেব না। সেটা রফিকুল আমিন থেকে শুরু করে মালিক পক্ষের কেউ হোক, শেয়ার হোল্ডার কেউ হোক, ডায়মন্ড কেউ হোক, রাষ্ট্রীয় অবকাঠামোর কেউ হোক, আর যেই হোক। এনাফ ইজ এনাফ। 12 বছর পরিকল্পিতভাবে এই 45 লক্ষ মানুষের পেটে লাথি মারা হয়েছে ডেস্টিনিকে পরিকল্পিতভাবে বন্ধ রাখার মাধ্যমে। পরিকল্পিতভাবে এটাকে চালু করা হয় নাই, চালুর যথেষ্ট সুযোগ ছিল। তো মালিক পক্ষের কে কী করছেন না করছেন সবার আমলনামাই আমগো কাছে কিন্তু আছে। তো দয়া কইরা আর কেউ
ডেস্টিনি বিরোধী কাজ করেন না। ডেস্টিনি চালুর জন্য দ্রুততম সময়ে সবার উদ্যোগ জরুরি। যারা উদ্যোগ নিয়ে কাজ করছেন তাদেরকে হাজার হাজার স্যালুট এবং রেসপেক্ট জানাই। আর কেউ যদি বাধা সৃষ্টি করেন তাহলে আপনাদের জন্য হাজার হাজার বাম্বুও কিন্তু রেডি। দয়া করে কেউ ডেস্টিনির বর্তমান কার্যক্রমকে আর বাধাগ্রস্ত করেন না। মালিক পক্ষে যারা, ডেস্টিনির পক্ষে যারা কাজ করছেন তারা এগিয়ে যান। ওই যে দেখেন এক বেকুব প্রশ্ন করছে, ব্যাপারী সাহেব, হারুন ব্যাপারী, আপনি তো মৌসাকে ঢিল ছুটছেন, এখন তো কামড় খাইবেন, কামড় খান। কিসের ব্যবসা লেখছে? হ্যাঁ দেখেন ব্যাপারী সাহেব লেখছে, দেখেন কত বড় বেকুব, দেখেন লেখছে কিসের ব্যবসা, আমাদের যে ইনভেস্টেড টাকা এটা কে দিবে? তো এই বেকুব এইটাই বুঝে না, এই ব্যাপারী হ্যাঁ নামে ব্যাপারী কামে ব্যাপারী হয় নাই আর কি। ইনভেস্টের যেই ব্যাপারটা, এটা কি রাষ্ট্রীয়ভাবে কারো পক্ষে ফেরত দেওয়া সম্ভব? সম্ভব না। তাহলে কার পক্ষে ফেরত দেওয়া সম্ভব? ডেস্টিনির যারা অথরিটি রাষ্ট্র সিলেক্ট করে দিবে তাদের পক্ষে দেওয়া সম্ভব। ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের টাকা ফেরত দেওয়ার জন্য ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের বৈধ বোর্ড, রাষ্ট্রের অনুমোদন লাগবে। মাল্টিপারপাসের টাকার জন্য মাল্টিপারপাসের বৈধ ব্যবস্থাপনা কমিটি এবং রাষ্ট্রের অনুমোদন লাগবে। তো এই বেকুবগুলা বলে এই বোর্ডের লোকরা কি টাকা ফেরতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারে? তাদেরকে এটা বলা যেতে পারে যে আপনারা ব্যবসা চালু করেন, ঠিক আছে, পাশাপাশি মানে অর্থ ফেরতের প্রক্রিয়ার ক্ষেত্রে যেখানে যা যা ভূমিকা নেওয়া দরকার আপনারা সেটা রাখেন। এটা বলতে পারে। বেকুব কয় আগে টাকা ফেরত পরে ব্যবসা। টাকা ফেরতের যে প্রক্রিয়া, এটার অথরিটি রাষ্ট্র নিজের হাতে রাখছে, কাউকে এটা দেয় নাই। মাল্টিপারপাসের টাকা ফেরতের ক্ষেত্রে রাষ্ট্র কি বলছে? রাষ্ট্র ব্যবস্থাপনা কমিটির সার্বিক বিষয়গুলোর একটা অন্তর্বর্তীকালীন কমিটি সহ সার্বিক বিষয়গুলো মনিটরিংয়ে রেখে রাষ্ট্র নিজের হাতে এটার ডিল করবে। এটার দায়িত্ব কাউরে দেয় নাই। চাইলেও তো মাল্টিপারপাসের টাকা আপনি মালিক পক্ষের কেউ চাইলে ফেরত দিতে পারবে না রাষ্ট্রের অনুমোদন ছাড়া। চাইলেও ট্রি প্ল্যান্টেশনের টাকা বর্তমান বোর্ডের কেউ ফেরত দিতে পারবে না রাষ্ট্রের অনুমোদন ছাড়া। ভেরি সিম্পল। তো এই বেকুবে কয় আমাকে টাকা ফেরত দেওয়ার পরে ব্যবসা করতে বলেন। রাজশাহী থেকে আলাউদ্দিন মণ্ডল লিখেছেন, বর্তমানে ডেস্টিনির অবস্থা সম্পর্কে আলোচনা করেন এবং বোর্ডের বিষয় নিয়ে আলোচনা করেন। জি, সেটা নিয়েই তো আলোচনা করতেছি জনাব আলাউদ্দিন মণ্ডল। এনিওয়ে, তো মালিক পক্ষকে বলবো যারা ডেস্টিনির কার্যক্রম চালুর জন্য কাজ করছেন আপনারা আগায় যান। শেয়ার হোল্ডারদেরকে বলবো আপনারা আগায় যান। ডায়মন্ডদেরকে বলবো আপনারা আগায় যান। শীর্ষ কর্মকর্তা যারা আছেন, ডেস্টিনির কার্যক্রমকে স্বাভাবিক করার লক্ষ্যে যারা কাজ করছেন, আমি আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা আগায় যান। আমরা আপনাদের সাথেই আছি। হাতে গোনা 2-4টা বাটপার, 2-4টা টাউট আপনাদের সাথে থাকলো কি না থাকলো এটা নিয়ে আপনারা দয়া করে টেনশন করেন না, আপনারা আগায় যান। আর এই কার্যক্রমটাকে আজকে এতদূর নিয়ে আসার পেছনে যাদেরকে ধন্যবাদ না দিলেই আমরা কৃতজ্ঞ থেকে যাব, তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো। প্রত্যেকটা প্রোগ্রামেই জানাই, আজকেও জানাবো। আমাদের যত ফাউন্ডার ডিরেক্টর আছেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশেষত বিদেশে যে সকল ফাউন্ডার ডিরেক্টররা আছেন যারা প্রতিষ্ঠানকে এই মুহূর্তে সহযোগিতা করছেন এবং এতদূর নিয়ে আসার পেছনে ভূমিকা রেখেছেন, স্পেসিফিকভাবে আমি অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক, আমি আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই জন্য যে আজকের এই পর্যায়ে আসার পেছনে, আজকের এই সার্বিক পর্যায়ে এতটুকু আসার পেছনে নিঃসন্দেহে আপনার ভূমিকা আছে এবং আপনি অসংখ্য শ্রদ্ধা আপনি ডিজার্ভ করেন। আপনার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর বাইরে জনাব মেজবাউদ্দিন স্বপন, জনাব সাইদুর রহমান সহ যারা ফাউন্ডার ডিরেক্টর আছেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর দেশে যারা আছেন, বিশেষ করে আমাদের অনারেবল অ্যানাদার ফাউন্ডার ডিরেক্টর জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। কারণ 2020 সালে যখন ডেস্টিনিকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছিল বাটপাড়ের গোষ্ঠী, তখন আপনি এই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে জেনারেল হারুন সহ সবাইকে নিয়ে যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছিলেন তলবি সভার, তারই ধারাবাহিকতায় আজকের এই ডেস্টিনি। তো আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। এর বাইরে জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত, যিনি আছেন আমাদের শ্রদ্ধাভাজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনার প্রতি জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দুজনই তলবি সভার অন্যতম কারিগরদের লিড দিয়েছেন।
ধন্যবাদ জানাচ্ছি বাকি যারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। অল শেয়ার হোল্ডারদেরকে ধন্যবাদ, স্পেসিফিক্যালি ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি বিগত 3 মাস প্রায় গত 12ই আগস্ট মেবি বৈষম্য বিরোধী কার্যক্রম আপনি শুরু করেছিলেন, তো আজকে কিন্তু প্রায় 3 মাস যাচ্ছে। তো এই জাস্ট 3 মাসে আপনি এই প্রতিষ্ঠানটাকে চালুর একেবারে দ্বার প্রান্তে নিয়ে গেছেন, এই জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। বাকি ডায়মন্ড যারা আছেন, জনাব এস এম কামরুজ্জামান সহ, জনাব শামসুল আলম সহ অন্যান্য যারা ডায়মন্ড এক্সিকিউটিভ আছেন, শেয়ার হোল্ডার আছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। বোর্ডের যারা ডাইরেক্টর আছেন ওনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, অ্যাকসেপ্ট সিরামনির, ফিতাজুলাইন্না সিরামনির বাদে সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। অনারেবল বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। আপনি মানে অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে স্বাভাবিক করার লক্ষ্যে সিরিয়াসলি আমাদেরকে সহযোগিতা করছেন, আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা। ডিস্ট্রিবিউটর লেভেলে যারা কাজ করছেন, এক্সিকিউটিভ ফোরাম, পিএইচডি ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামে যারা নিরলস পরিশ্রম করে প্রতিষ্ঠানকে এতদূর নিয়ে আসার পেছনে গত 20 সালের তলবি সভার পর থেকে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকল শেয়ার হোল্ডার, ডায়মন্ড, পিএইচডি সহ সবার প্রতি কৃতজ্ঞতা। আর বিনিয়োগকারীদের প্রতি বক্তব্য দিয়ে শেষ করব। আমি আপনাদেরকে বলবো না যে আপনি ডিন ভেরিফিকেশন করেন, আমি আপনাদেরকে এটাও বলবো না যে ডিন অ্যাক্টিভেশন করেন, এটাও বলবো না যে আলিস সেন্টারে আসেন, এটাও বলবো না যে প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, এটাও বলবো না যে ডেস্টিনিতে ব্যবসা শুরু করেন, এটাও বলবো না যে ওই দালাল গোষ্ঠীরে সাপোর্ট দেন। আমি মানে কিছুই বলবো না, আপনাদের বিবেচনা এবং বিবেকের উপর বিষয়টা ছেড়ে দিব। কোনটা সঠিক, কোনটা যৌক্তিক, এটা আপনারা সমস্ত কিছু যাচাই বাছাই করেন, সব কিছুই অবজার্ভ করেন, সব কিছুই মনিটরিং করেন, করার পর যেটা আপনার কাছে যুক্তিসঙ্গত এবং ফ্রুটফুল মনে হয় এবং প্রতিষ্ঠানের স্বার্থের জন্য মঙ্গলজনক হয়, আপনার বিনিয়োগের সুরক্ষার জন্য ইতিবাচক হয়, আপনি সেটাই করেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।